नमस्कार बंधुरा तुम्हारे सबाइके लाभ फर नलेज यूट्यूब चैनल पक्ष থেকে জানাই স্বাগতম। আমি শুভজিৎ বেরা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোলের বিভিন্ন ধরনের প্রশ্ন, যেই প্রশ্নগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভূগোলের সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আজকের পার্টে আমি তোমাদের সঙ্গে 100টি বা 100+ এমসিকিউ প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল থেকে সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি যেই প্রশ্নগুলো আলোচনা করব সেগুলোই আমি চলে যাচ্ছি সরাসরি ভাবি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, লক্ষ্য করো। জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ 1 নম্বর অপশানে আছে গ্রাফি, 2 নম্বর অপশানে আছে ডেসক্রিপশান, 3 নম্বর অপশানে আছে আর্থ। অর্থাৎ জিও শব্দের অর্থ উত্তরটা কী হবে বন্ধুরা? আর্থ বা পৃথিবী। জিও শব্দের অর্থ কি? পৃথিবী। পরের প্রশ্ন কি রয়েছে দেখো বন্ধুরা। এরাটোস্থেনিস ছিলেন একজন জার্মান, গ্রিক, ব্রিটিশ পণ্ডিত। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? এরাটোস্থেনিস ছিলেন একজন গ্রিক পণ্ডিত। পরের প্রশ্ন রয়েছে নীল গ্রহ বলা হয়। অপশানে 1 রয়েছে চাঁদকে, 2 নম্বর অপশানে রয়েছে মঙ্গলকে, 3 নম্বরে পৃথিবীকে, 4 নম্বরে শুক্র গ্রহকে। উত্তর কী হবে? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্নই চলে যাব। সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক হলো চন্দ্র, সূর্য, পৃথিবী, বৃহস্পতি। তাহলে সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক কী হবে বন্ধুরা? সূর্য। সূর্য হবে সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক। পরের প্রশ্নে কি বলেছে দেখো। পৃথিবীর পরিক্রমণের বেগ প্রতি সেকেন্ডে 42 কিমি, 32 কিমি, 30 কিমি, 52 কিমি। উত্তর কী হবে বন্ধুরা? 30 কিমি। পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে কী হবে বন্ধুরা? উত্তর 30 কিমি। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে সর্বাপেক্ষা বড় দিন হয় 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। তাহলে উত্তর গোলার্ধে সর্বাপেক্ষা বড় দিন হয় বা সবথেকে বড় দিন হয় 21শে জুন। 21শে জুন তারিখে সবথেকে বড় দিন হয়। পরের প্রশ্ন, অতি সম্প্রতি ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূমিকম্প হয় 2004 সালের 20শে ডিসেম্বর, 2005 সালের 12ই জানুয়ারি, 2004 সালের 26শে ডিসেম্বর, 2004 সালের 26শে নভেম্বর। তো উত্তর কী হবে? এখানে অপশন সি উত্তর হবে, অর্থাৎ 2004 সালের 26শে ডিসেম্বর। 2004 সালের 26শে ডিসেম্বর। তো চলে যাব পরের প্রশ্নে। গস্ত উপত্যকার অপর নাম কি? তো বন্ধুরা এর উত্তর কী হবে? ডেকান ড্র্যাপ, মোনাডনক, গ্রাবেন, ক্যালডেরা। তাহলে উত্তর কী হবে? গ্রাবেন। গস্ত উপত্যকার অপর নাম কি? গ্রাবেন। তো এই গস্ত উপত্যকা দেখা যায় এরকম একটা পাহাড়ের বা পর্বতের নাম কী হবে বন্ধুরা? সাতপুরা। মনে রাখবে যে গস্ত উপত্যকা দেখা যায় এরকম একটা পর্বত বা পাহাড়ের নাম হচ্ছে সাতপুরা পাহাড়। ঠিক আছে। তো যাই হোক, চলে যাব পরের প্রশ্ন। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি? জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়াস, ভারতের সাতপুরা, ভারতের ব্যারেন। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? ব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। তাহলে সুপ্ত ইটালির ভিসুভিয়াস, ভারতের সাতপুরা এটাও হবে না। তাহলে জাপানের ফুজিয়ামা হচ্ছে একটা সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপ্ত, একটা হচ্ছে জীবন্ত, আর একটা হচ্ছে মৃত। তাহলে আগ্নেয়গিরি পড়তে পারে যে আগ্নেয়গিরি কয়টি ভাগে ভাগ করা যায়? 3টিতে। তাহলে সুপ্ত মানে যেটা ঘুমিয়ে রয়েছে। তো আমি এখানে একটু ডিসকাস করে দিচ্ছি যে 3টা ভাগ সম্পর্কে আমি একটু ডিসকাস করে দিচ্ছি যে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলবো। সবার আগে আলোচনা করছি জীবন্ত। জীবন্ত বলতে যেটা থেকে সবসময় অগ্নুৎপাত হচ্ছে, অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, সেটাকে আমরা বলবো জীবন্ত। আর সুপ্ত যেটা অতীতে হয়েছে কিন্তু বর্তমানে হয়নি, কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় রয়েছে, হঠাৎ করে জেগে যেতে পারে, সেটা হচ্ছে সুপ্ত। আর মৃত মানে কি? যেটাই ভবিষ্যতে মানে এখন অগ্নুৎপাত হচ্ছে না, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটাকে আমরা বলবো মৃত, মানে সেটা সম্পূর্ণরূপে মৃত হয়ে গেছে। তাহলে সুপ্ত আগ্নেয়গিরি জাপানের ফুজিয়ামা। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয় বন্ধুরা? ওয়াদি, ধান্ত, লোয়েস, দ্রিয়ান। উত্তর কী হবে? ওয়াদি। পরের প্রশ্ন, নদীর জলের প্রবাহ পরিমাপের একককে বলা হয় কিউসেক, থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার। তো উত্তর কী হবে? কিউসেক। নদীর জলের প্রবাহ পরিমাপের একককে বলা হয় কিউসেক। পরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? তাহলে এর উত্তরটি কী হবে বন্ধুরা? শ্রীলঙ্কা। তা শ্রীলঙ্কাকে আমরা কি বলবো? দারুচিনির দ্বীপ বলবো। পরের প্রশ্ন কি রয়েছে? বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জটির নাম হলো লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, মাজুলি দ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কোনটি হবে তাহলে উত্তর বন্ধুরা? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থান করছে। চলে যাব আমরা পরের প্রশ্নে। লক্ষ্য করো বন্ধুরা, পরের প্রশ্ন কি রয়েছে লক্ষ্য করো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জাতীয় বননীতি গ্রহণ করা হয়
1957 সালে, 1972 সালে, 1952 সালে, 1962 সালে। তো এর উত্তর কী হবে? জাতীয় বন নীতি ঘোষণা করা হয়েছিল 1952 সালে। বন্ধুরা পরের প্রশ্নে চলে যাব। একটি লৌহ সংকর ধাতু তামা, দস্তা, সীসা, ম্যাঙ্গানিজ। উত্তর কী হবে? ম্যাঙ্গানিজ একটি হচ্ছে লৌহ সংকর ধাতু। ম্যাঙ্গানিজ হচ্ছে কি একটা লৌহ সংকর ধাতু। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি? অসমের ডিগবয়, তামিলনাড়ুর কালপক্কম, পশ্চিমবঙ্গের হলদিয়া, কেরলের কোচিন। উত্তর কী হবে? অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তেলের খনি। অ্যারোসল হলো ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, কুয়াশা। তাহলে অ্যারোসল কী হবে বন্ধুরা? উত্তর হবে ধূলিকণা। অ্যারোসল হলো ধূলিকণা। অশ্ব অক্ষাংশ দেখা যায়, এটা 250 থেকে 350 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এটা 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 250 হবে না, এটা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এই যে এটা জিরো নয়, এটা ডিগ্রি হবে। এবং 100 থেকে 250 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে উত্তর কী হবে? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে আমরা কী লক্ষ্য করি? উত্তর অক্ষাংশে আমরা অশ্ব অক্ষাংশ বলা হয়। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ কি? পরের প্রশ্ন বন্ধুরা লক্ষ্য করো। তুষারভক্ষক বায়ু হলো চিনুক, উইলি উইলি, খামসিন, হচ্ছে পম্পেরো। তাহলে চিনুক, চিনুক হচ্ছে তুষারভক্ষক বায়ু। চিনুক কথাটার অর্থই হচ্ছে তুষারভক্ষক। ওকে বন্ধুরা পরের প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বায়ুপ্রবাহের নাম কি? পম্পেরো, খামসিন, চিনুক, টর্নেডো। টর্নেডো, এই টর্নেডো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্ট একটা ঘূর্ণিঝড়, যেটা হচ্ছে পৃথিবীর সবথেকে দ্রুতগামী বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন। এয়ার ইন্ডিয়ার কনিষ্ক ইন্ডিয়ানটি ভেঙে পড়ে প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, আরব সাগরে, ভূমধ্যসাগরে। উত্তর কী হবে বন্ধুরা? আটলান্টিক মহাসাগরে এয়ার ইন্ডিয়ার কনিষ্ক ইন্ডিয়ানটি ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন। সারা বিশ্বে পরিবেশ দিবস পালিত হয় বা বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো 5 এপ্রিল, 5 জুলাই, 5 জুন, 5 মে। তাহলে 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওকে পরের প্রশ্নে চলে যাব বন্ধুরা। সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 22 জুলাই, 20 সেপ্টেম্বর, 21 জুন। 21 জুন, এই 21 জুন দিনটি কর্কট সংক্রান্তি নামে পরিচিত। ওকে বন্ধুরা পরীক্ষায় প্রশ্ন পড়ে 21 জুন তারিখ কর্কট সংক্রান্তি বা কোন তারিখটি কর্কট সংক্রান্তি? 21 জুন তারিখটা কি কর্কট সংক্রান্তি নামে পরিচিত। তারপর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে বেশি থাকে 21 জুন, 4 জুলাই, 21 মার্চ। তাহলে উত্তর কী হবে? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। দূরত্বটা কত হয় বন্ধুরা? মনে রাখতে হবে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এবং এই সময়টাকে বা এই দিনটাকে আমরা কি বলি? সূর্যের এই যে 4 জুলাই, এটাকে বলা হয় অপসূর অবস্থান। অপসূর অবস্থান, অপসূর অবস্থান আমরা কাকে বলবো? যে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটারের মতো। তো এই দিনটাকে আমরা কি বলবো? অপসূর অবস্থান। এই যে অবস্থানটাকে, এই যে দূরত্ব অবস্থান করে, এটাকে আমরা বলবো অপসূর অবস্থান। পরের প্রশ্ন। পৃথিবীর সঙ্গে সূর্যের গড় দূরত্ব কত? তো এটা আমরা প্রত্যেকেই জানি, প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবীর সঙ্গে সূর্যের গড় দূরত্ব, তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে পৃথিবীর সঙ্গে সূর্যের গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। তো পরের প্রশ্নে চলে যাব বন্ধুরা। 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। 15 কোটি কিমি, 14 কোটি কিমি। তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। আর এই 3রা জানুয়ারিটা কী নামে পরিচিত? অনুসূর অবস্থান নামে পরিচিত। তো অনুসূর অবস্থান জিনিসটা কি একটু ডিসকাস করে নিই। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। তো এই যে কম হয়, এই যে অবস্থানটাকে আমরা কি বলবো? অনুসূর অবস্থান, যেটা কোন তারিখে ঘটে থাকে? 3রা জানুয়ারি। পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরকম? ত্রিভুজাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? পৃথিবীর কক্ষপথের আকৃতি অবশ্যই উত্তর কী হবে? উপবৃত্তাকার। আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরকম? উপবৃত্তাকার। ওকে বন্ধুরা পরের প্রশ্নে চলে যাব। পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 90, 96, 98 কোটি কিলোমিটার। তাহলে এর উত্তর 90, 96, 98 কোটি কিলোমিটার। তাহলে এর উত্তর কী হবে? পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 96 কোটি কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দাঁড়ায় 15 কোটি কিমি, 15 কোটি 20 লক্ষ কিমি, 14 কোটি কিমি। তাহলে উত্তর কী হবে? 15 কোটি 20 লক্ষ কিমি। 4 জুলাই অপসূর অবস্থান, এই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কী হয়? সবচেয়ে বেশি হয়। একটু আগে আমি বললাম ব্যাপারটা। তারপর হচ্ছে মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিনটি হলো
22শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর? উত্তর কী হবে? 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, 21শে জুন কর্কট সংক্রান্তি, মনে রাখতে হবে। ঠিক আছে, দুটো প্রশ্ন, একটা 21শে জুন কী হয়? কর্কট সংক্রান্তি, আর 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। ওকে, যেদিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটিকে বলে বিষুব। তো কেন বিষুব? কারণ বিষুব শব্দটার অর্থই হচ্ছে দিনরাত্রি সমান। তাহলে যেদিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান সেই দিনটিকে বলে আমরা কি বলবো? বিষুব। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, সমান্তরাল, অসমান। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কী হবে? সমান। মূলমধ্যরেখার উপর অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থান হবে 180 ডিগ্রি দক্ষিণ, 180 ডিগ্রি পশ্চিম, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। তাহলে উত্তর কী হবে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। মূলমধ্যরেখার উপর অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থান হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। তারপর হচ্ছে চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথরের রূপান্তরিত রূপ হলো কোয়ার্টজাইট। তাহলে বেলে পাথরের রূপান্তরিত রূপটি কি? কোয়ার্টজাইট। ওকে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবি। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। উত্তর কী হবে? রাজস্থান ভারতের সর্ববৃহৎ রাজ্য। পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে তারাপুরে, থানেতে, ট্রম্বেতে। তাহলে উত্তর কী হবে? ট্রম্বেতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। উত্তর কী হবে? তারাপুর, থানে, ট্রম্বেতে। তাহলে ট্রম্বেতে। ভারতের যে রাজ্যে জনবসতির ঘনত্ব সর্বাধিক তা হলো বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা। পশ্চিমবঙ্গ রাজ্যে জনবসতির ঘনত্ব কি? সর্বাধিক। তাহলে উত্তর কী হবে? পশ্চিমবঙ্গ। তারপর হচ্ছে মহারাষ্ট্রের একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো ট্রম্বে, থানে, তারাপুর। তাহলে উত্তর কী হবে? তারাপুর। মহারাষ্ট্রের একটি পারমাণবিক উৎপাদন কেন্দ্র কী হবে বন্ধুরা? তারাপুর। পরের প্রশ্ন, সূর্যকিরণ মকরকান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 20শে ডিসেম্বর? উত্তর কী হবে? 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বর তারিখটিকে কী বলা হয়? মকর সংক্রান্তি বলা হয়। তো এর যে বিপরীত অবস্থা সেটা হচ্ছে কর্কট সংক্রান্তি, তার তারিখটা কত? 21শে জুন। 21শে জুন। তো এই 21শে জুন তারিখে সূর্যকিরণ কর্কটকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 22শে ডিসেম্বরে মকরকান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, আর 21শে জুনে কী করে? কর্কটকান্তির উপর কিরণ দেয়। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন, নিঃসারী শিলা, উদ্বেদী শিলা, রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত পাললিক শিলার উদাহরণ হলো গ্রানাইট। তাহলে গ্রানাইট কিসের উদাহরণ? নিঃসারী, উদ্বেদী না রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত পাললিক শিলা? তাহলে গ্রানাইট হচ্ছে একটি উদ্বেদী শিলার উদাহরণ। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? মনে রাখতে হবে গ্রানাইট একটা উদ্বেদী শিলার উদাহরণ। তো চলে যাব পরের প্রশ্নে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত কোন স্থানের প্রতিবাদ স্থান হবে কত? 0 ডিগ্রি দ্রাঘিমা। 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি দ্রাঘিমা। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? এর উত্তর অবশ্যই 0 ডিগ্রি দ্রাঘিমা হবে। তো চলে যাব আমরা পরের পার্টি। এর উত্তর কী হবে বললাম? 0 ডিগ্রি দ্রাঘিমা হবে। চলে যাব পরের পার্টি বন্ধুরা। লক্ষ্য করো কী প্রশ্ন বলেছি। ভূগোল একটি প্রাকৃতিক, অর্থনৈতিক, সংশ্লেষিত বিষয় হিসেবে গণ্য করা অধিক যুক্তিযুক্ত। তাহলে ভূগোলকে একটি প্রাকৃতিক, অর্থনৈতিক, সংশ্লেষিত বিষয় হিসেবে গণ্য করা অধিক যুক্তিযুক্ত। তো এর উত্তর কী হবে বন্ধুরা? প্রাকৃতিক। পরের প্রশ্ন, পৃথিবীর চতুর্দিকে চাঁদের ঘুরতে সময় লাগে 27 দিন, 25 দিন, 24 দিন। তো এর উত্তর কী হবে? পৃথিবীর চতুর্দিকে চাঁদের ঘুরতে সময় লাগে অবশ্যই উত্তর হবে 27 দিন। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত? তাহলে পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় কত? 1630 কিমি প্রতি ঘন্টায়, 1600 কিমি প্রতি ঘন্টায়, 1650 কিমি প্রতি ঘন্টায়। তাহলে উত্তর কী হবে? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি ঘন্টায় 1650 কিমি। ওই জন্য উত্তরটি কী হবে? 1650 কিমি প্রতি ঘন্টায়। ওকে, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? 20.9%, 20.27, 20.06%। তাহলে উত্তর কী হবে? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.06%। এটি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6.2 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.8 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর কী হবে? প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ থেকে যদি 1000 মিটার উপরে উঠে যাই তাহলে সেখানে তাপমাত্রা কত হ্রাস পাবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কী হবে? হ্রাস পাবে। পরের প্রশ্ন, পৃথিবীর 1, 2, 4টি গতি আছে। পৃথিবীর 2টি গতি আমরা প্রত্যেকে জানি, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে, চলে যাব আমরা। কি আছে দেখো, কোপারনিকাস, গ্যালিলিও, ফুকো আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই ধারণাটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? তাহলে এর উত্তর কী হবে বন্ধুরা? কোপারনিকাস। উত্তর কী হবে? কোপারনিকাস আবিষ্কার করেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই, 4 জানুয়ারি, 21শে জুন। তাহলে কী হবে? 4 জুলাই। এই 4 জুলাইটিকে আমরা কি বলি? অপসূর অবস্থান বলি। এই দিনে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি থাকে। সেই দূরত্বটা কত? প্রায় 15 কোটি কিলোমিটার। ওকে বন্ধুরা, পরের প্রশ্নে চলে যাব।
পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সাথে 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 60.5 ডিগ্রি কোণে হেলে থাকি, তাহলে পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে উত্তরটা কী হবে? 66.5 ডিগ্রি কোণে হেলে থাকি। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতে 7টি, 9টি, 8টি গ্রহ আছে। তো সৌরজগতে কয়টি গ্রহ আছে বন্ধুরা? 8টি গ্রহ আছে। ঠিক আছে, তো প্লুটোকে নিয়ে 9টা গ্রহ ছিল, কিন্তু প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ বলা হয় বা বামন গ্রহের ভাগে ফেলে দেওয়ার জন্য বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা মূল যে গ্রহ সেটা হচ্ছে 8টি। সূর্যের সবথেকে কাছের গ্রহটির নাম কি? তাহলে সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধ, কারণ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তাহলে বুধ হচ্ছে শুক্রের সবথেকে কাছের গ্রহ। তারপর বলছে পৃথিবীর নিকটতম গ্রহটির নাম কি? শুক্র, বুধ, মঙ্গল, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, তাহলে শুক্র হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ। ওকে, পৃথিবীর 1টি, 2টি, 3টি উপগ্রহ আছে। উত্তর কী হবে বন্ধুরা? 1টি উপগ্রহ আছে। একটাই উপগ্রহ পৃথিবীর, সেটা হচ্ছে চাঁদ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত হবে বন্ধুরা? প্রায় 15 কোটি কিলোমিটার। এটা খুব একটা মানে খুবই একটা সিম্পল প্রশ্ন। পরের প্রশ্ন, মূলমধ্যরেখার দ্রাঘিমার মান কত? তো মূলমধ্যরেখার দ্রাঘিমার মান কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। উত্তর কী হবে বন্ধুরা? 0 ডিগ্রি। চলে যাব আমরা পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, উত্তর গোলার্ধের মেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে উত্তর গোলার্ধে মেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কত? উত্তর কী হবে বন্ধুরা? 90 ডিগ্রি। ওকে, তারপর কি বলছে? 2 মেরুবিন্দু ছাড়া অন্যান্য সব অক্ষরেখা পূর্বে, পূর্ব পশ্চিমে, পশ্চিমে বিস্তৃত। তাহলে 2 মেরুবিন্দু ছাড়া অন্যান্য সব অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত। পরের প্রশ্ন, সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় উত্তর মেরু, দক্ষিণ মেরু, নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কী হয়? দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত হয়। আর একটা নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়, প্রতিদিন বিকেল 4টায় পরিচলন বৃষ্টিপাত হয়। এই পরিচলন বৃষ্টিপাতের আরেকটা নাম আছে বন্ধুরা, সেই নামটা কি? 4 o'clock রেন বলা হয়। ঠিক আছে, তো তাহলে আমরা জানলাম যে নিরক্ষ অঞ্চলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। পরের প্রশ্ন, সারা বছরই শীতকাল থাকে দক্ষিণ মেরু, উত্তর এবং দক্ষিণ মেরু, নিরক্ষীয় অঞ্চলে। তাহলে সারা বছরই শীতকাল থাকে কী হবে? উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, অর্থাৎ একবারে উত্তর মেরু আর একেবারে দক্ষিণ মেরু। সারা বছরই ওখানে বরফ জমে থাকে, শীতকাল থাকে। সর্বোচ্চ দ্রাঘিমার মান কত? 180 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ দ্রাঘিমার মান কত? 180 ডিগ্রি, 190 ডিগ্রি, 179 ডিগ্রি। উত্তর কী হবে? 180 ডিগ্রি। তারপর কি বলছে? কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত? 11 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। কোনো স্থান এবং তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য কত হবে বন্ধুরা? 12 ঘন্টা। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট, 4 সেকেন্ড, 1 ঘন্টা। উত্তর কী হবে? 4 মিনিট। বছরের সর্বাধিক ভূমিকম্প হয় ভারতে, চীনে, জাপানে। তাহলে সর্বাধিক ভূমিকম্প বছরে হয় কোথায়? জাপানে। জাপানকে, এই প্রসঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জাপানকে কী বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। ঠিক আছে, কারণ সর্বাধিক ভূমিকম্প বছরে হয় জাপানে বেশি। তারপর ভারতের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো কুমায়ুন হিমালয়, গাঙ্গেয় সমভূমি, থর মরুভূমি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পার্বত্য অঞ্চল সাধারণত ভূমিকম্প প্রবণ হয়। তাহলে কুমায়ুন হিমালয় আছে, তাহলে এটাই হচ্ছে ভারতের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। পরের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে সাধারণত 16, 15, 17 কিমি গভীরতার মধ্যে থাকে। তাহলে উত্তর কী হবে? 16 কিমি গভীরতার মধ্যে থাকে ভূমিকম্পের কেন্দ্র সাধারণত আমাদের ভূপৃষ্ঠ থেকে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, তো এইটা হাইলাইটস হয়নি ভূমিকম্পের কেন্দ্র, এই পেজটা আমি এমনি প্রশ্নগুলো বলে দিলাম, তো এতক্ষণে দেখে নাও স্ক্রিনে। তারপরে দেখো ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্পের, এটা তো এক্ষুনি বললাম। আচ্ছা, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকে বলা হয় লাভা, ম্যাগমা, শিলা। তাহলে কোনটা উত্তর হবে? ভূগর্ভের, বলছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ, মানে যেটা ভূগর্ভের মধ্যে রয়েছে সেরকম উত্তপ্ত গলিত পদার্থকে আমরা কি বলবো? ম্যাগমা বলবো। আর লাভা কাকে বলবো? যেটা বেরিয়ে চলে আসবে। ভূগর্ভের যে গলিত পদার্থটা যখন ভূপৃষ্ঠের বাইরে প্রকাশিত হয়ে যাবে সেটাকে বলবো আমরা লাভা, আর যখন সেটা ভূ অভ্যন্তরে থাকবে তখন আমরা বলবো সেটা ম্যাগমা। এই দুটো জিনিস গুলালে হবে না। ঠিক আছে, লাভা মানে সেটা বেরিয়ে চলে আসবে বাইরে, আর ম্যাগমা মানে কি? সেটা হচ্ছে ভিতরে থাকবে। ওকে বন্ধুরা, তারপরে চলে যাও। ঠিক আছে, পরের প্রশ্ন, অর্থাৎ ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ কে আমরা বলবো ম্যাগমা, আর লাভা যেটা বাইরে প্রকাশিত হবে সেটাকে লাভা। তাহলে এটার উত্তর ম্যাগমা। আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। অবশ্যই একটি সহজ প্রশ্ন, পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। কোন শিলায় বন্ধুরা? পাললিক শিলায়। পরের প্রশ্নই চলে যাবো আমরা, বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথরের পরিবর্তিত রূপ কোয়ার্টজাইট। তো এই প্রশ্নটা আগেও আলোচনা হয়েছে। তাহলে বেলে পাথরের পরিবর্তিত রূপ কি? কোয়ার্টজাইট। এটা কোয়ার্টজাইট বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি বলে দিলাম মুখে, শুনে নাও তোমরা। হ্যাঁ,
পরের প্রশ্ন, ভূত্বকে প্রথম সৃষ্টি হয় আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তাহলে নিশ্চয়ই আগ্নেয় শিলা, প্রাচীন শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, তাহলে প্রথম সৃষ্টি হয় আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ হলো মার্বেল, স্লেট, নিস। তাহলে গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটা কী হবে বন্ধুরা? নিস। খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, গ্রানাইট শিলার যে রূপান্তরিত রূপ সেটা হচ্ছে কি? রূপান্তরিত রূপটা হচ্ছে নিস। তো চলে যাব আমরা পরের প্রশ্নে বন্ধুরা, লক্ষ্য করো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, হিমাচল প্রদেশে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে কবে? 1966, 1971, 1972 সালে। উত্তর কী হবে বন্ধুরা? হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে 1971 সালে। পরের প্রশ্ন, সিকিম ভারতের, পরের প্রশ্ন কী হবে বন্ধুরা? সিকিম ভারতের 22তম, 23তম, 24তম অঙ্গরাজ্য। সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য। উত্তর কী হবে? 22তম অঙ্গরাজ্য। তারপর হচ্ছে 1956 সালের ভাবার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সময় ভারতের রাজ্য ছিল মোট 12টি, 14টি, 16টি। উত্তর কী হবে? 1956 সালের ভাবার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সময় ভারতের রাজ্য ছিল মোট 14টি। পরেরটা, ভুটান দেশটি অবস্থিত রাজ্য পুনর্গঠনের সময়, ভুটান দেশটি অবস্থিত যে রাজ্য পুনর্গঠনের সময় ভারতের রাজ্য ছিল মোট 12টি, 14টি, 16টি। তাহলে কী হবে? 14টি। তারপর হচ্ছে ভুটান দেশটি অবস্থিত ভারতের উত্তরে, দক্ষিণে, পূর্বে। উত্তর কী হবে বন্ধুরা? ভুটান দেশটি অবস্থিত ভারতের উত্তরে। তারপর হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1945, 1947, 1950 সালে। সবাই এটা খুবই একটা সহজ প্রশ্ন, মনে রাখতে হবে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগর ভারতের দক্ষিণে মানে যেখানে তোমার শ্রীলঙ্কা নিচের দিকটায়, ওখানে কী হবে? ভারত মহাসাগর অবস্থান করছে। আয়তন অনুসারে ভারতের স্থান পৃথিবীতে অবশ্যই তৃতীয়, পঞ্চম, সপ্তম। তাহলে অবশ্যই কী হবে? সপ্তম আয়তন অনুসারে ভারতের স্থান পৃথিবীতে। তারপর হচ্ছে উত্তর দক্ষিণে ভারতের সর্বাধিক বিস্তার 3214 যে কিমি। তারপর 2933 কিমি, 2466 কিমি। তাহলে কী হবে? 3214 কিমি। উত্তর দক্ষিণে ভারতের সর্বাধিক বিস্তার কত হবে? 3214 কিমি। ভারতের নবীনতম রাজ্যটির নাম ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। তাহলে ভারতের নবীনতম রাজ্যটির নাম কী হবে? ঝাড়খণ্ড ভারতের নবীনতম একটি রাজ্য। পরের প্রশ্ন, কোঙ্কণ, করমণ্ডল, মালাবার উপকূলের কাছে আছে লাক্ষা দ্বীপপুঞ্জ। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? মালাবার উপকূলের কাছে আছে লাক্ষা দ্বীপপুঞ্জ। তারপর হচ্ছে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি? তো এখানে অপশান অনুযায়ী দেখো, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা 25, 26, 28। তাহলে অপশান অনুযায়ী কী হবে? এখানে 28টি ভারতের কী রয়েছে? রাজ্য রয়েছে। আরও এখন সংযোজিত হয়েছে রাজ্য। তো বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা এখানে অপশানে কী রয়েছে? যেটা 28 রয়েছে, তাহলে 28 হবে। দিল্লি একটি জাতীয় রাজধানী অঞ্চল, রাজ্য, ভারতের প্রধান বন্দর। তাহলে জাতীয় রাজধানী অঞ্চল, অর্থাৎ আমাদের ভারতবর্ষের রাজধানী তো হচ্ছে কি? নিউ দিল্লি। ঠিক আছে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা। তাহলে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন। আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে তখন হবে মাউন্ট এভারেস্ট, কিন্তু ভারতের হচ্ছে গডউইন অস্টিন, আর ভারতের গডউইন অস্টিন। ঠিক আছে, অস্টিন। পরের প্রশ্ন, পালঘাট দক্ষিণ, পূর্ব, উত্তর ভারতের গিরিপথ। পালঘাট কী হবে? দক্ষিণ ভারতের একটি গিরিপথ হচ্ছে পালঘাট। ওকে, পালঘাট হচ্ছে দক্ষিণ ভারতের একটি গিরিপথ। তারপর কি বলেছে দেখো, যে ডাল, সম্বর, চিল্কা সাধু জলের হ্রদ। তাহলে ডাল হচ্ছে একটা সাধু জলের হ্রদ, সম্বর আর চিল্কা এই দুটোই হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। তাহলে ডাল হচ্ছে সাধু জলের হ্রদ। তারপর হচ্ছে রাজস্থানের চলমান বালিয়াড়িকে কী বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ধ্রিয়ান বলে। রাজস্থানের চলমান বালিয়াড়িকে কী বলে বন্ধুরা? উত্তর কী হবে? উত্তর হবে ধ্রিয়ান। রাজস্থানের চলমান বালিয়াড়িকে কী বলে? উত্তর হবে ধ্রিয়ান। চলে যাব আমরা পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন কি বলেছে লক্ষ্য করো বন্ধুরা, দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, আনাইমুদি, পাটকই। তাহলে দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কী হবে? আনাইমুদি। আনাইমুদি হবে হচ্ছে দাক্ষিণাত্যের যে মালভূমি তার সর্বোচ্চ শৃঙ্গটি কী হবে বন্ধুরা? তার সর্বোচ্চ শৃঙ্গটি অবশ্যই হবে আনাইমুদি। ঠিক আছে। তারপরে প্রশ্ন, রাজস্থানের প্রধান নদী কি? লুনি, মাহি, সবরমতী। তাহলে রাজস্থানের প্রধান নদী কী হবে? লুনি, লুনি। পরের প্রশ্ন, সুবর্ণরেখা, মহানদী, নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী। তাহলে উত্তর কী হবে? নর্মদা নদী হলো একটি পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নর্মদা নদী কি? একটা পশ্চিম বাহিনী নদী। ওকে, আর মহানদী পূর্ব বাহিনী নদী। ঠিক আছে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী
দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? অবশ্যই উত্তর হবে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে। যমুনা, ভাগীরথী, পদ্মা গঙ্গার উপনদী। যমুনা, অবশ্যই যমুনা হচ্ছে গঙ্গার একটা ডান তীরের উপনদী, মনে রাখতে হবে আমাকে। গঙ্গার ডান তীরের একটা উপনদীর নাম কি? যমুনা। তাহলে যমুনা হচ্ছে গঙ্গার উপনদী। পরের প্রশ্ন, গোমতী, কোশি, সোন গঙ্গার ডান তীরের উপনদী। তাহলে গঙ্গার ডান তীরের উপনদী কি? অবশ্যই উত্তর হবে কি হবে? সোন। গঙ্গার ডান তীরের উপনদী এখানে অপশন অনুযায়ী কী হবে? সোন উত্তর হবে। ভারতের জলবায়ুর প্রকৃতি ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উষ্ণতা, বৃষ্টিপাত, ঋতু পরিবর্তন। তাহলে উত্তর কী হবে? ঋতু পরিবর্তন। উত্তর কী হবে বন্ধুরা? ঋতু পরিবর্তন। তারপর হচ্ছে লু, গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে লু হচ্ছে একটা মানে গরম বায়ু প্রবাহ, ঠিক আছে, উষ্ণ বায়ু প্রবাহ, যেটা হচ্ছে গ্রীষ্মকালে প্রবাহিত হয়। একটি চিরসবুজ গাছের নাম কি? শিশু, শাল, মহুয়া। উত্তর কী হবে? শিশু। শিশু হচ্ছে একটা চিরসবুজ গাছ। চিরসবুজ অরণ্য আমরা কাকে বলবো? যেটা সারা বছর সবুজ থাকে তাকে আমরা বলবো চিরসবুজ। ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কি? মৌসুমী, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম হবে মৌসুমী অরণ্য। মৌসুমী অরণ্য। তারপর হচ্ছে গঙ্গা সমভূমি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকার নাম কি? ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা। অবশ্যই পলি মৃত্তিকা, কারণ গঙ্গেয় সমভূমি অঞ্চলে পলি মৃত্তিকার স্তর সৃষ্টি হয়, ঠিক আছে। তারপর কয়লা একটি অপুনর্ভব প্রবহমান দুষ্প্রাপ্য সম্পদ। অপুনর্ভব সম্পদ, কয়লা একটি অপুনর্ভব সম্পদ। উত্তর কী হবে? অপুনর্ভব। তারপর হচ্ছে অরণ্য একটি জৈব, অজৈব, অপুনর্ভব সম্পদ। জৈব সম্পদ। অরণ্য একটি কী হবে বন্ধুরা? উত্তর জৈব সম্পদ। পরের প্রশ্ন, খনিজ তেল একটি ক্ষয়িষ্ণু, অক্ষয়িষ্ণু, প্রবহমান সম্পদ। অবশ্যই ক্ষয়িষ্ণু সম্পদ, ক্ষয় হচ্ছে, শেষ হয়ে যাবে একদিন, ঠিক আছে। মানুষের যদি ক্রমাগত ব্যবহার করতে করতে একদিন কী হবে? এটা ক্ষয়িষ্ণু, ক্ষয়ে যাবে, শেষ হয়ে কমে যাচ্ছে, হ্রাস পাবে ক্রমশ, ঠিক আছে। তারপর হচ্ছে মানুষের কর্মক্ষমতা একটি মানবিক, ক্ষয়িষ্ণু, প্রাকৃতিক সম্পদ। মানবিক সম্পদ, মানুষের যে কর্মক্ষমতা এটা হচ্ছে মানবিক সম্পদ। যুদ্ধ, বিজ্ঞান, অরণ্যকে সম্পদ সৃষ্টি বাধা বলা হয়। যুদ্ধকে অবশ্যই সম্পদ সৃষ্টির বাধা বলা হয়। তাহলে যুদ্ধকে সম্পদ সৃষ্টির বাধা বলা হয় কাকে? যুদ্ধকে। তারপরে কি বলেছে দেখো বন্ধুরা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র রাজ্যে জলসেচের সুবিধা সর্বাধিক। তাহলে কী হবে? পাঞ্জাব রাজ্যে জলসেচের সুবিধা সর্বাধিক। পাঞ্জাব রাজ্যে জলসেচের সুবিধা সর্বাধিক। পরের প্রশ্ন, অসম, উড়িষ্যা, তামিলনাড়ু রাজ্যে ধানের বিঘা প্রতি ফলন সর্বোচ্চ। তামিলনাড়ু রাজ্যে ধানের বিঘা প্রতি ফলন কি? সর্বোচ্চ, মানে বিঘা প্রতি সবথেকে বেশি ফলন হয় তামিলনাড়ু রাজ্যে। তো বন্ধুরা, আজকে এই 100+ এমসিকিউ প্রশ্ন, 100টারও বেশি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। তো যদি ভালো লাগে একটা লাইক করবে ভিডিওটিতে, এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এবং যদি ভিডিওটির দ্বারা যদি তোমার উপকার হয় তো বলে তুমি মনে করো, তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দেবে, এবং তারপর ওখানে যে অল নোটিফিকেশান দেখতে পাবে সেটা অন করে রাখবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবশেষে একটাই কথা বলবো, ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বলতা চাও, ঠিক আছে, ফার্স্ট বার্ন লাইক এ সান। সবার প্রথমে তোমাকে কি করতে হবে? সূর্যের মতো কি করতে হবে? জ্বলতে হবে। তো আবার বলছি, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বলতা চাও, ফার্স্ট বার্ন লাইক এ সান, সবার প্রথমে সূর্যের মতো জ্বলতে শেখো। তো সবাই চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, আমরা অবশ্যই সফলতা লাভ করব। জয় হিন্দ, বন্দে মাতরম।